হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার লেকচার 1 এর উপর থার্ড ভিডিও। তো এর আগে লেকচারে আমি যেটা দেখাইছিলাম যে ডাবল ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় তার নেচারটা কীরকম হয়, এবং সেখানে আমরা দেখেছিলাম যে ডাবল ফেজের ক্ষেত্রে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে রোটেটিং হয়। আমরা এই লেকচারে সেম ম্যাগনেটিক ফিল্ডেরই নেচার বের করব বা অ্যানালাইসিস করব, তবে থ্রি ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে। যে আমরা যদি একটা ইন্ডাকশন মোটরের কয়েলে স্ট্যাটরে থ্রি ফেজ কয়েল পেঁচাই এবং সেখানে থ্রি ফেজ সাপ্লাই দেই, তাহলে আমাদের যে রেজাল্টেন্ট ফ্লাক্স বা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড তার ডিরেকশনটা কীরকম হয় এবং তার ম্যাগনেটিউডটা কীরকম হয়। তো এই ক্ষেত্রে আমাদের ইন্ডাকশন মোটরটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হইতে হবে এবং তার স্ট্যাটরে থ্রি ফেজ কয়েল পেঁচানো থাকতে হবে। তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কয়েলে আমরা থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই দিব। তো আমরা থ্রি ফেজ সিস্টেম থেকে জানি যে থ্রি ফেজ সিস্টেমের আমাদের তিনটা ফেজ থাকে এবং প্রত্যেকটা ফেজ একটা আরেকটার থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপার্ট থাকে, মানে দুইটা পাশাপাশি ফেজের মধ্যে আমাদের ফেজ ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তো এরকম একটা থ্রি ফেজ সাপ্লাই আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে দিব এবং তার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা অ্যানালাইসিস করব যে তার ম্যাগনিটিউড কীরকম হয় এবং সময়ের সাথে সাথে তার ডিরেকশনটা কীরকম হয়। তো আমরা যদি থ্রি ফেজ সাপ্লাই দেই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কয়েলে, তাহলে সেখানে তিনটা কারেন্ট ফ্লো হবে এবং তিনটা কারেন্ট ফ্লো হওয়ার জন্য সেখানে তিনটা ফ্লাক্স তৈরি হবে। আমরা ওই তিনটা ফ্লাক্সের যে রেজাল্টেন্ট ফ্লাক্স, সেই রেজাল্টেন্ট ফ্লাক্সের ম্যাগনিটিউড এবং ডিরেকশন অ্যানালাইসিস করে সিদ্ধান্তে উপনীত হব যে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কীরকম, রোটেটিং অর নট। তো আমাদের যে থ্রি ফেজ সেগুলা কি একটা আরেকটার থেকে 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে। তো আমি যদি সেটাকে গ্রাফিক্যালি দেখাইতে চাই, তাহলে এটাকে আমি যদি ফেজ 1 ধরি, সেটা 0 ডিগ্রি থেকে শুরু হবে। তাহলে ফেজ 2 কত ডিগ্রি পরে শুরু হবে? 120 ডিগ্রি পরে শুরু হবে। দ্যাট মিন্স এটা 120 ডিগ্রি এবং এখান থেকে ফেজ 2 শুরু হইল। ফেজ 3 আরও 120 ডিগ্রি পরে শুরু হবে, তাহলে এটা হচ্ছে ফেজ 3। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 240 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই তিনটা ফেজের জন্য তিনটা কারেন্ট ফ্লো হবে এবং তিনটা কারেন্ট ফ্লো হওয়ার জন্য তিনটা ফ্লাক্স তৈরি হবে। তো এই ফ্লাক্সগুলোকে আমরা একটাকে বলবো ফেজ 1 এর জন্য φ1, ফেজ 2 এর জন্য φ2 এবং ফেজ 3 এর জন্য φ3। তো এইগুলোকে যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাইতে চাই, তাহলে কিরকম হবে? এখানে ম্যাথমেটিক্যালি ইকুয়েশনগুলো হবে φ1 ইকুয়ালস টু φm sin ওমেগা টি, যেখানে φm হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু। এটা ওমেগা টি হচ্ছে ওমেগা টি বা থিটা, এটা সময়ের শূন্য বিন্দুতে থেকে শুরু হয়েছে, এই জন্য শুধুমাত্র ওমেগা টি থাকবে। এর পরেরটা হচ্ছে 120 ডিগ্রি থেকে শুরু হয়েছে এবং ম্যাগনিটিউড সেম, এই জন্য এটা হচ্ছে φ2 ইকুয়ালস টু φm sin ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। এবং φ3 আমার ম্যাগনিটিউড সেম এবং শুরু হচ্ছে কোথা থেকে? 240 ডিগ্রি থেকে মাইনাস, তার মানে φ3 ইকুয়ালস টু φm sin ওমেগা টি মাইনাস 240 হওয়ার কথা ছিল, তাই না? তাহলে 240 মাইনাস 240, আর সেটাকে যদি আমি পজিটিভ দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দিক থেকে দেখতে চাই, তাহলে সেটাকে প্লাস 120 ডিগ্রি। তার মানে আমার প্লাস 120 ডিগ্রি এবং মাইনাস 240 সেম। ঠিক আছে, আপনারা যদি মাইনাস 240 ধরে করেন তাহলেও ঠিক আছে, কেউ যদি প্লাস 120 ডিগ্রি ধরে বলেন তাহলেও ঠিক আছে, কোনো সমস্যা নেই। সরি। তো আমরা দেখলাম যে সেটা গ্রাফিক্যালি এরকম এবং তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলা এরকম। এটা যদি আমরা ফেজর আঁকাইতে চাই, তাহলে ফেজরটা কি হবে? তাহলে φ1 φ2 এবং φ3 এর ডিরেকশনটা আমরা বুঝবো যে কে কোন দিকে।
তাহলে আমি একটাকে রেফারেন্স আমার ধরতে হবে। আমি φ1 টাকে রেফারেন্স ধরলাম, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। φ2 তার থেকে 120 ডিগ্রি অ্যাপার্টে থাকবে, এটা হচ্ছে φ2। এবং φ3 হচ্ছে φ2 থেকে 120 ডিগ্রিতে থাকবে, φ1 থেকে 240 ডিগ্রিতে থাকবে, আবার এন্টি ক্লকওয়াইজ φ1 থেকে 120 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে, সরি এটা 3, তাহলে φ1 φ2 এবং φ3 এগুলো হচ্ছে তার ফেজর। আমরা যখন রেজাল্টেন্ট বের করব তখন এই ফেজর গুলা থেকে তার ডিরেকশনটা দেখবো যে অ্যাকচুয়ালি ডিরেকশন কোন দিকে হয়। তো একইভাবে আমরা এই রেজাল্টেন্টটা যখন ক্যালকুলেট করব তখন থিটা বা ওমেগা টি এর বিভিন্ন সময়ে আমরা সেটাকে অ্যানালাইসিস করব। তো সেটা অ্যানালাইসিস করার জন্য আমরা এই যে 0 ডিগ্রি, এই 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন, 4 পজিশন, 5 পজিশন, এই পজিশনগুলোতে বের করব। তাহলে 0 পজিশন হচ্ছে 0 ডিগ্রিতে, 1 পজিশন কত, এটা হচ্ছে 60 ডিগ্রিতে, 2 পজিশন এটা কত 120 ডিগ্রিতে, 3 পজিশন হচ্ছে 120 180 ডিগ্রিতে, এইটা হচ্ছে 240 ডিগ্রিতে, এবং এইটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে 120, এটা হচ্ছে 180, 180-র পরে 240, 240-র পরে 300 ডিগ্রি। তাহলে এইভাবে সময়ের বিভিন্ন পয়েন্টে আমরা যদি থিটার ভ্যালু নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে আমরা আহ, এই ফাই আর বা রেজাল্টেন্টটা কিরকম হয় সেটা বুঝতে পারবো। তো আমরা যদি প্রথম পয়েন্টে আসি, যখন থিটা ইকুয়ালস টু 0, আচ্ছা, তাহলে এখানে থিটা বা ওমেগা টি এর ভ্যালু কি হবে 0, তাহলে φ1 হবে কি, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, তার মানে φ1 0 হয়ে গেল। φ2 কি হবে, এটা যদি 0 হয় -120 ডিগ্রি, তার মানে এই -sin -120 ডিগ্রি মানে হচ্ছে -sin30√3/2, -√3/2 φm। তো φm তো থাকবেই। φ3 হচ্ছে, এখানে যদি আমি 0 বসাই +120 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের 120 ডিগ্রি মানে হচ্ছে এটা cos 30, এটা হচ্ছে -cos 30, এবং এটা হচ্ছে +cos 30। তাহলে +cos 30 মানে আমার হচ্ছে 5 3 হচ্ছে প্লাস cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তারপর এখানে কি কোয়াড্রেন্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে, সাইন -120 ডিগ্রি মানে হচ্ছে -cos 30 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে cos 30 ডিগ্রি। তো এখান থেকে আমি হচ্ছে φ1 φ2 φ3 এর ভ্যালু বের করে নিলাম, এটা প্রত্যেক ক্ষেত্রে বের করব, 0 পজিশনেও, 60 ডিগ্রিতেও, 120 ডিগ্রিতেও, প্রত্যেক ক্ষেত্রে। তো প্রথম কাজ হবে হচ্ছে আমার এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো থেকে φ1 φ2 φ3 এর ভ্যালু বের করা। এরপর আমরা সবসময় দেখবো যে একটা করে জিরো, এবার দেখি কি φ1 জিরো হয়ে গেছে, তখন ফেজর যখন আমি দেখব তখন এই যে এক্স অ্যাক্সিস বরাবর এটা কি জিরো হয়ে গেছে, তাই না? φ2 কি, φ2 আছে কিন্তু যেই ডিরেকশনে থাকার কথা তার অপোজিট ডিরেকশন, যেহেতু মাইনাস, তাহলে এটা উপরের দিকে থাকার কথা ছিল, এটা কোন দিকে আসবে, নিচের দিকে। এই যে φ2 নিচের দিকে চলে আসছে, φ3 একই ডিরেকশনেই আছে, তার মানে φ3 তার নিজস্ব ডিরেকশনে আছে, এবং প্রত্যেকটার ভ্যালু কি √3/2 φm, এটাও সেম √3/2 φm। তাহলে এবার যদি আমরা রেজাল্টেন্ট বের করতে চাই, তাহলে একইভাবে সামুদ্রিকের সূত্র অনুযায়ী আমরা তার রেজাল্টেন্টটা বের করে দেখব যে সেটা হচ্ছে কি নিচের দিকে। এবং আমরা কি এখান থেকে তার কি পাইলাম, ডিরেকশন পাইলাম, তাই না? এবার তার রেজাল্টেন্টের তার ম্যাগনিটিউড বের করতে হবে, এটা হচ্ছে φm, ফাইটা মুছে গেছে, এইটা হচ্ছে φr। তাহলে φr ইকুয়ালস টু
আমাদের এই রেজাল্টেন্টটা আমরা বের করতে হবে আমাদের। এটা কিভাবে বের করব? আমাদের এইখানে যে এই যে ভেক্টরের সূত্র ছিল সেখানে এটা রেজাল্টেন্ট স্কয়ার ইকুয়ালস টু phi1 স্কয়ার প্লাস phi2 স্কয়ার প্লাস 2 phi1 phi2 cos থিটা। এখানে আমাদের phi1 তো 0 হয়ে গেছে, আছে কি phi2 আর phi3। তাহলে এখানে রেজাল্টেন্ট phi r ইকুয়ালস টু হবে রুট ওভার phi2 স্কয়ার প্লাস phi3 স্কয়ার প্লাস 2 phi2 phi3 cos তাদের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, এটা বসায়ে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এই মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এখানে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলেও রেজাল্টেন্ট পাবো। আর একটা শর্টকাট উপায় আছে, শর্টকাট সূত্রটা আমি আপনাদেরকে বলে দেই। শর্টকাটটা হচ্ছে এই দুইটার আমার ম্যাগনিটিউডে যদি সেম হয় দুইটা ভেক্টরেরই, তাহলে শর্টকাট হচ্ছে 2 ইন্টু যে কোনো একটার ম্যাগনিটিউড নিব ইন্টু কস থিটা বাই 2, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে দুইটা ভেক্টরের ভ্যালু যদি সেম হয় তাহলে তার রেজাল্টেন্ট বের করাটা সহজ। রেজাল্টেন্ট ফাই আর ইকুয়ালস টু 2 ইন্টু যে কোনো একটার ম্যাগনিটিউড, এই যে 2 ইন্টু যে কোনো একটার ম্যাগনিটিউড ইন্টু কস এই থিটা বাই 2, এখানে থিটার ভ্যালু 60, তাহলে কস 60 বাই 2। ঠিক আছে, তাহলে এখানে cos 60/2 মানে হচ্ছে cos 30। তাহলে cos 30 এর ভ্যালু আমরা কি জানি? √3/2। তাহলে এখানে কি আছে? এই 2 2 কেটে যাবে, তাহলে এখানে কি থাকতেছে? শুধুমাত্র √3 phi m ইনটু √3/2। তাহলে √3 ইনটু রুট phi m ইনটু √3/2। তাহলে এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে এই স্কয়ার দুইটা রুট ওভার আমরা যদি গুণ করি তাহলে কি পাবো? স্কয়ার আর রুট কেটে যাবে এবং থাকবে হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা রেজাল্টেন্টটা পাচ্ছি হচ্ছে 3/2 phi m বা 1.5 phi m। তাহলে থিটা যখন 0 ডিগ্রি তখন আমরা কি দেখলাম যে তার ডিরেকশনটা নিচের দিকে এবং তার ম্যাগনিটিউড হচ্ছে 3/2 phi m। এবার দ্বিতীয় বিন্দুতে আসি, যখন থিটা 60 ডিগ্রি তখন একইভাবে আমরা যদি phi1 বের করি, এই যে এইখানে থিটার ভ্যালু বা ওমেগাটির ভ্যালু বসাই দিলেই আমরা এগুলা পেয়ে যাব, phi1 phi2 phi3। এইগুলো বসাই দিয়ে আমরা পাইছি হচ্ছে phi1 √3/2 phi m, phi2 মাইনাস √3/2 phi m এবং phi3 কি হয়ে গেছে 0। তাহলে phi3 0। তাহলে এখান থেকে যদি আমরা রেজাল্টেন্ট ভেক্টর দেখতে চাই তাহলে এই phi3 0 হয়ে গেছে, তাই না? phi1 কি? phi1 তার আগের পজিশনেই আছে, এই যে পজিটিভ। তাহলে phi1 পজিটিভ দিকেই থাকবে। phi2 কি নেগেটিভ, phi2 উপরের দিকে ছিল, এবার কি নেগেটিভ হওয়ার কারণে নিচের দিকে আসবে এবং phi3 0, তার মানে এইদিকে নাই। তার মানে এটা হচ্ছে phi1 এবং এটা হচ্ছে phi2। এবার যদি তার রেজাল্টেন্ট বের করতে চাই তাহলে একইভাবে এইভাবে রেজাল্টেন্ট আমরা পেয়ে যাব এই কর্ণ বরাবর। তাহলে তার ডিরেকশন পেয়ে গেলাম, কিন্তু এবার তার রেজাল্টেন্ট তার ম্যাগনিটিউড কি হবে? তার ম্যাগনিটিউড একইভাবে একই সূত্র, দুইটারই ভ্যালু যেহেতু সেম, √3/2 √3/2 phi m। তাহলে phi r হবে 2 ইন্টু √3/2 phi m ইন্টু cos এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 60, 60/2 মানে 30। তাহলে একইভাবে সেম 3/2 phi m এবং ডিরেকশন কোন দিকে হলো? এদিকে। ঠিক আছে, তার মানে প্রথমটা ছিল ডাউনওয়ার্ড, এবার ঘুরে গেছে। এবার তৃতীয় নাম্বার, যখন থিটার ভ্যালু 120 ডিগ্রি তখন দেখি আমাদের রেজাল্টেন্টটার ডিরেকশন কোন দিকে হয় এবং তার ম্যাগনিটিউড কি হয়। একইভাবে আমরা phi1 বের করব, phi2 বের করব, phi3 বের করব তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে, যখন ওমেগা টি বা থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে এইখানে phi1 ইকুয়ালস টু পাবো আমরা √3/2 phi m। এবার phi2 হয়ে যাবে 0 এবং phi3 হবে মাইনাস √3/2 phi m। একইভাবে আমরা যদি তার রেজাল্টেন্ট এর ম্যাগনিটিউড বের করি তাহলে পাবো হচ্ছে 3/2 phi m এবং তার ডিরেকশন কোন দিকে হবে? আমাদের কি phi1 হচ্ছে পজিটিভ, তার মানে যেদিকে ছিল phi1 সেই দিকেই থাকবে। phi2 কি? phi2 এই বরাবর ছিল, তাই না?
ফাই টু জিরো হয়ে গেছে, তার মানে এটা থাকবে না। ফাই থ্রি ছিল এই বরাবর, তাই না? ফাই থ্রি এবার কি নেগেটিভ হয়ে গেছে, তার মানে সেটা অপোজিট দিকে চলে যাবে। তার মানে এবার এটা হচ্ছে ফাই ওয়ান, এটা হচ্ছে ফাই থ্রি, আর এটা হচ্ছে ফাই আর ফাই এম। তাহলে এর আমার ডিরেকশনটা কোন দিকে হচ্ছে? ডিরেকশনটা হচ্ছে একইভাবে তার কর্ণ বরাবর এইদিকে, এবং তার ম্যাগনিটিউড যদি আমি বের করি তাহলে একইভাবে পাবো হচ্ছে √3/2 ফাই এম। তার মানে আমরা কি দেখতেছি, 1 থেকে 3 নাম্বার পর্যন্ত অ্যানালাইসিসে প্রথমে তার ডিরেকশন ছিল নিচের দিকে, ম্যাগনিটিউড 3/2 ফাই এম। তারপরে তার ডিরেকশন ঘুরে গেছে, কিন্তু ম্যাগনিটিউড ঠিকই আছে। এরপরের বার আরো তার ডিরেকশন ঘুরে গেছে, ম্যাগনিটিউড ঠিকই আছে। তার মানে আমরা এতটুকু অ্যানালাইসিস করে কি পাইলাম, যে তার সময়ের সাথে সাথে তার যে রেজাল্টেন্ট ফ্লাক্স, সেই রেজাল্টেন্ট ফ্লাক্সের ম্যাগনিটিউডটা সেম থাকতেছে, কনস্ট্যান্ট, কিন্তু ডিরেকশন কি হচ্ছে, ডিরেকশন ক্লকওয়াইজ ঘুরতে থাকতেছে। ঠিক আছে, ফার্দার আমরা আরো অ্যানালাইসিস করি। এবার আমার থিটা 180 ডিগ্রিতে আসি। এবার ফাই ওয়ান 0 হয়ে যাবে, ফাই টু √3/2 ফাই এম হবে, এবং ফাই থ্রি -√3/2 ফাই এম হবে। আমাদের ফাই ওয়ান কোন দিকে ছিল? ফাই ওয়ান ছিল এই দিকে, ফাই টু ছিল এই দিকে, এবং ফাই থ্রি ছিল এই দিকে, তাই না? ফাই ওয়ান কি হয়ে গেছে? 0, তার মানে এটা থাকবে না। ফাই টু কি? যেদিক ছিল সেটাই আছে, তার মানে এই যে ফাই টু যেদিক ছিল পজিটিভ সেদিকেই থাকবে। ফাই থ্রি কি? নেগেটিভ, তার মানে কি অপর দিকে হয়ে উল্টা দিকে হয়ে যাবে, তার মানে এটা ফাই থ্রি। এবার যদি তার রেজাল্টেন্ট বের করতে চাই, তাহলে তার রেজাল্টেন্টটা পাবো হচ্ছে তার কর্ণ বরাবর। ঠিক আছে, তার মানে এইখানে আমরা কি দেখতে পাইলাম, যে আমাদের ফাই আর এর ডিরেকশন এবার কি হয়ে গেছে? আপওয়ার্ডস। প্রথমটাতে ছিল ডাউনওয়ার্ডস, এটা আপওয়ার্ডস হয়ে গেছে, তার মানে 180 ডিগ্রি ঘুরে গেছে। এবং তার ম্যাগনিটিউডটা কি হবে? ম্যাগনিটিউড একইভাবে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ফাই আর পাবো হচ্ছে এখানে 2 ইন্টু যে কোনো একটার নিব, √3/2 ফাই এম ইন্টু কস, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 60/2। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2 কেটে যাবে, তাহলে এখানে থাকবে √3 ফাই এম কস, এটা কত? 30, তাহলে √3/2। তাহলে এখানে ফাই আর ইকস কি হচ্ছে 3/2 ফাই এম। ঠিক আছে, তার মানে এই পদ্ধতিতে আমরা এসে কি সিদ্ধান্তে উপনীত হইলাম, যে আমাদের তার ম্যাগনিটিউড সেম থাকতেছে, কিন্তু তার ডিরেকশন কি হচ্ছে, সময়ের সাথে সাথে ঘুরতেছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তার মানে থিটা যখন 0 ডিগ্রিতে আমরা শুরু করছিলাম তখন তার ডিরেকশন ছিল নিচের দিকে। থিটা যখন 60 ডিগ্রি তখন সেটা ঘুরে গেছে ক্লকওয়াইজ। থিটা যখন 120 ডিগ্রিতে তখন সেটা আরো ঘুরে গেছে 120 ডিগ্রিতে, এবং সেটা যখন 180 তখন রেজাল্টেন্টটাও ঘুরে 180 হয়ে গেছে। তার মানে আমরা যদি এখানে সবগুলো একসঙ্গে সাম আপ করতে চাই, তাহলে 0 ডিগ্রিতে তার ডিরেকশন ছিল ডাউনওয়ার্ডস, যখন 60 ডিগ্রিতে অ্যানালাইসিস করছি সে 60 ডিগ্রি ঘুরে গেছে, যখন 120 ডিগ্রিতে অ্যানালাইসিস করছি তখন সে, এটা হচ্ছে আমি মূল বিন্দু ধরে নেই, তাহলে সেটা হচ্ছে 120 ডিগ্রিতে ঘুরে গেছে, এবং যদি 180 ডিগ্রিতে আমি অ্যানালাইসিস করি তাহলে সেটা 180 ডিগ্রিতে ঘুরে গেছে। তার মানে কি দেখতে পাচ্ছি, যে আমার রেজাল্টেন্ট যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা সময়ের সাথে সাথে কি করতেছে, তার ডিরেকশন চেঞ্জ করতেছে, মানে পজিশন চেঞ্জ করতেছে, এবং সেটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে। এটা আমরা কার ডিরেকশন দেখতেছি? রেজাল্টেন্ট ফ্লাক্স। তার মানে আমাদের যে তিনটা ফ্লাক্স তৈরি হয়েছিল স্ট্যাটরে, সেই তিনটা ফ্লাক্সের মাধ্যমে, তিনটা ফ্লাক্সের যে রেজাল্টেন্ট ফ্লাক্স সেটা সময়ের সাথে সাথে কি করতেছে, ঘুরতেছে, এবং তার ম্যাগনিটিউডটা কি থাকতেছে, সেম থাকতেছে, এবং তার ভ্যালু হচ্ছে 1.5 ফাই এম। তাহলে এটাকে যদি আমরা আরো ফার্দার অ্যানালাইসিস করি, আমরা 180 ডিগ্রি পর্যন্ত অ্যানালাইসিস করছি, এরপর যদি
240 কিংবা 300 ডিগ্রিতে অ্যানালাইসিস করি, তাহলে একইভাবে আমরা দেখতে পাবো যে তার রেজাল্টেন্টটা সেম আছে 1.5 এবং সেটা ঘুরতেছে। আমরা যদি আরো অ্যানালাইসিস করি, তাহলে এখানে উপরের দিকে, এরপরে দেখবো যে সেটা এইদিকে চলে আসছে, এরপরে দেখবো যে সেটা আবারও এইদিকে চলে আসছে, এরপরে সেটা আবারও সেই পূর্বের অবস্থান নিচের দিকে চলে আসছে। তার মানে আমরা যদি একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করি, মানে 360 ডিগ্রি কমপ্লিট করি, তাহলে দেখবো যে এই রেজাল্টেন্টটাও একটা 360 ডিগ্রি সাইকেল কমপ্লিট করলো। তার মানে আমরা কি সিদ্ধান্ত এখান থেকে উপনীত হইতে পারি যে আমাদের যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা সেটা সময়ের সাথে সাথে ঘুরতেছে, এবং সে যে স্পিডে ঘুরতেছে সেই স্পিডটাকে বলা হয় হচ্ছে সিনক্রোনাস স্পিড। এবং তার ম্যাগনিটিউডটা কত? আমাদের যে কোনো ফ্লাক্সের যে ম্যাগনিটিউড ফাই এম, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড ফাই এম, তার 1.5 গুণ, 1.5 টাইমস। তাহলে এই থিওরি থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে আমরা যদি ইন্ডাকশন মোটরে 3 ফেজ সাপ্লাই দেই, 3 ফেজ ইন্ডাকশন মোটরে, তাহলে সেখানে যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা তৈরি হয় তার নেচারটা হচ্ছে রোটেটিং, বা সেখানে যে রেজাল্টেন্ট ফ্লাক্স আমরা পাই বা ম্যাগনেটিক ফিল্ড পাই সেটা হচ্ছে সময়ের সাথে সাথে ঘুরতে থাকে, এবং তার স্পিডটাকে আমরা কোন স্পিড বলি? সিনক্রোনাস স্পিড, এনএস। ঠিক আছে। এখন আমার 3 ফেজ রোটর তো, সরি, স্ট্যাটর এখানে থাকে এবং তার মধ্যে রোটর থাকে, তাই না? তাহলে আমাদের যদি রেজাল্টেন্ট ফ্লাক্সটা রোটেট করে ক্লকওয়াইজ, তাহলে এর মধ্যে যদি আমাদের রোটর থাকে, সে ঘোরার সময় রোটরটাকে নিয়ে ঘুরতে থাকে, এবং কেন রোটরটাকে নিয়ে ঘুরতে থাকে সেটা আমরা পরে দেখব। এর পরেরটাই হচ্ছে why does the rotor of an induction motor rotates, যে আমাদের ইন্ডাকশন মোটরের রোটরটা কেন রোটেট করে। তার কারণ আমরা তো ইন্ডাকশন মোটরের রোটরে সাপ্লাই দিই না, তারপরেও সেটা কেন ঘোরে, যদিও আমি এটা লেকচার 1 পার্ট 1-এ আলোচনা করছি, তো এইখানে আমি আবারও কথাগুলো বলবো। ওকে, আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্ট্যাটরে সাপ্লাই দিব, 3 ফেজ সাপ্লাই। সেখানে কি হবে? 3টা ফ্লাক্স তৈরি হবে, 3টা ফ্লাক্সের জন্য একটা রেজাল্টেন্ট ফ্লাক্স থাকবে, এবং আমরা জানি যে 3 ফেজের ক্ষেত্রে সেই রেজাল্টেন্ট ফ্লাক্সের নেচারটা কি হয়? রোটেটিং। একটু আগেই আমরা প্রুভ করছি, এবং সেটা যে স্পিডে রোটেট করে সেটাকে বলা হয় হচ্ছে সিনক্রোনাস স্পিড। তার মানে আমি যখনই সাপ্লাই দিব স্ট্যাটরে, তাহলে স্ট্যাটরে একটা সিনক্রোনাস স্পিডের ম্যাগনেটিক ফ্লাক্স রোটেট করা শুরু করে। ঠিক আছে। এটা যখন রোটেট করতেছে, তাহলে তার নিচে কাকে রাখা আছে? এটা রোটেট করতেছে, তাই না? তার নিচে কে আছে? রোটর আমরা রাখছি, স্কুইরেল কেজ রোটর হোক কিংবা ফেইজন রোটর হোক। তো এটা যখন ঘুরবে তখন এই যে এখানে এয়ার গ্যাপটাকে পাস করে আমাদের যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা কাট করবে কাকে? রোটরকে। ঠিক আছে। রোটর কি আছে? আমার স্থির আছে, স্টেশনারি আছে, কিন্তু এখনো রোটর হচ্ছে আমার স্টেশনারি। তার মানে এই ফ্লাক্সটা যখন ঘুরতেছে, তখন আমার হচ্ছে রোটরকে, স্টেশনারি রোটরকে কাট করতেছে সেই ফ্লাক্স। এবার ফ্যারাডেস ল থেকে আমরা কি জানি? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আমরা জানি যে কোনো কন্ডাক্টরকে যদি সময়ের সাথে পরিবর্তনশীল ফ্লাক্স কাট করে, তাহলে তার দুই প্রান্তে কি তৈরি হয়? ইএমএফ ইনডিউস হয়। এখানে আমাদের যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা কি কনস্ট্যান্ট না সময়ের সাথে পরিবর্তনশীল? আমরা যদি এসি সাপ্লাই দিচ্ছি তাহলে সেটা সময়ের সাথে পরিবর্তনশীল। তাহলে এই সময়ের সাথে পরিবর্তনশীল ফ্লাক্স কাকে কাট করতেছে? আমার রোটরকে। এখানে রোটর যদি স্কোয়ারেল কেজ হয়, তাহলে সেখানে বার থাকে এরকম, সেই বারকে কাট করতেছে। কিংবা 3 ফেজ কয়েল যদি হয়, 3 ফেজ কয়েলকে কাট করতেছে। ঠিক আছে। তাহলে এখানে আমার কি তৈরি হবে? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী এই আমার যে রোটরের দুই প্রান্তে একটা ইএমএফ তৈরি হবে। এবং আমরা জানি যে স্কুইরেল কেজ রোটরের ক্ষেত্রে সেগুলা হচ্ছে ইন্টারনালি আমার পাথটা শর্ট করা থাকে, এবং 3 ফেজ যখন আমরা কয়েল পেঁচাবো রোটরে বা ফেজ ওন রোটরের ক্ষেত্রে আমরা জানি যে ভিতরে
তিনটা কয়েলকে কি করা থাকে, শর্ট করা থাকে, তাই না? তার মানে এই দুই প্রান্তে যখন আমার ইএমএফ ইনডিউস হবে তখন এইখানে কি হবে, কারেন্ট ফ্লো হবে। এই দুই প্রান্তে যখন আমার ইএমএফ ইনডিউস হবে তখন এইখানে কি তৈরি হবে, একটা কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? এবং এই ডিরেকশনটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলের উপরে। আচ্ছা যাই হোক, এখন এইখানে ফ্লাক্স তৈরি হইলো, সরি, এখানে কারেন্ট ফ্লো হইলো, কারেন্ট ফ্লো হওয়ার কারণে এই আমার রোটরের বারেও কি তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে? তো এইখানে যখন কারেন্ট ফ্লো হবে আমার এই রোটরে, রোটরের বারে বা রোটরের কয়েলে, তো এই কারেন্টটা কি করবে, এই কারেন্ট যেই কারণে ফ্লো হচ্ছে সেই কারণটাকে বাধাগ্রস্ত করতে চাইবে, ঠিক আছে? বাধাগ্রস্ত করতে চাইবে। তাহলে এই কারেন্টটা কার জন্য ফ্লো হচ্ছে, কারেন্টটা ফ্লো হচ্ছে হচ্ছে আমার এই যে স্ট্যাটরের যে আমার সিনক্রোনাস স্পিডের যে ফ্লাক্স রোটেট করতেছে তার জন্য আমার এইখানে ইএমএফ ইনডিউস হচ্ছে, তার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? তাহলে এই কারেন্ট ফ্লোটা চেষ্টা করবে হচ্ছে এই যে ইএমএফ ইনডিউস হচ্ছে সেই ইনডিউসড ইএমএফটাকে কমানোর চেষ্টা করবে। এখন ইনডিউসড ইএমএফ কে আমি কিভাবে কমাইতে পারবো? ইনডিউসড ইএমএফ কে কমানোর উপায় হচ্ছে সেখানে ফ্লাক্স কাটের পরিমাণ কমাই দেওয়া। তার কারণ এখানে যে পরিমাণ ইএমএফ ইনডিউস হবে সেটা ডিপেন্ড করবে কার উপর, ডিরেক্টলি যে পরিমাণ ফ্লাক্স সেখানে কাট করতেছে। তাহলে ফ্লাক্স কাট করার উপর ডিপেন্ড করতেছে কি পরিমাণ ইএমএফ ইনডিউস হচ্ছে, এই ইএমএফটার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? তাহলে এই কারেন্টটা ফ্লো হচ্ছে এই ইএমএফ এর জন্য, এই ইএমএফ তৈরি হচ্ছে সিনক্রোনাস স্পিডের যে ফ্লাক্স রোটেট করতেছে তার জন্য। তাহলে এই কারেন্টটা লেনজেস ল অনুযায়ী কি করবে, তার সৃষ্টির কারণকে বাধাগ্রস্ত করবে, মানে এই যে সিনক্রোনাস স্পিড তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে বাধা দেওয়া বা অপোজ করা মানে হচ্ছে তার ঘূর্ণনটাকে সে কমায় দেওয়ার চেষ্টা করবে। তাহলে ঘূর্ণন যদি কমায় দিতে পারে তাহলে ফ্লাক্স কাটও কমে যাবে, ফ্লাক্স কাট কমে গেলে সেই কারেন্টের পরিমাণও কমে যাবে, ঠিক আছে? এখন এই ঘূর্ণনটাকে সে তো আর কমাইতে পারবে না, কারণ সেটা কনস্ট্যান্ট সিনক্রোনাস স্পিড, সেটা রোটরের কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। তাহলে রোটরে ফ্লাক্স কাট কিভাবে কমায় দেওয়া যায়? ফ্লাক্স কাট কমায় দেওয়ার উপায় হচ্ছে রোটরটা যদি সেই স্পিডের সাথে ঘুরতে পারে, তার মানে একজন মনে করেন যে এই বরাবর ঘুরতেছে আর একজন স্থির আছে, তো এ যদি এর সাথে এ যে স্পিডে ঘুরতেছে তার সঙ্গে রিলেটিভ যে স্পিড সেটা কমাই দিতে চায়, তাহলে কি করতে হবে, এর সাথে সাথে একেও ঘুরতে হবে, তাহলে একে সে কাট করতে পারবে না, কারণ রোটর কি করে, তাকে ধরার জন্য তার সাথে ঘুরতে শুরু করে, ঠিক আছে? তাহলে আমার এই যে স্থির রোটরটা কেন ঘুরতেছে, স্থির রোটরটা ঘুরতেছে যে তার মধ্যে যে ইএমএফ ইনডিউস হচ্ছে বা তার মধ্যে যে ফ্লাক্স কাট হচ্ছে সেই ফ্লাক্স কাট বা ইএমএফ ইনডিউস এর পরিমাণ কমানোর জন্য আমার সিনক্রোনাস স্পিডের সাথে সাথে ঘুরতে থাকে এবং সিনক্রোনাস স্পিডকে ধরার চেষ্টা করে, ঠিক আছে? এখানে এই কথাগুলাই সুন্দর করে লেখা আছে। তাহলে আমার একটা ইন্ডাকশন মোটর কেন রোটেট করতেছে, তার আমরা নরমালি কি একটা সাপ্লাই দেই এবং ইন্ডাকশন মোটর সাথে সাথে ঘোরা শুরু করে, কিন্তু এটা এমনি এমনি ঘোরে না, এখানে এত সব হচ্ছে কাহিনী ঘটে এবং তারপর আমার ইন্ডাকশন মোটরটা রোটেট করা শুরু করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে খুবই একটা কমন কোয়েশ্চেন, যে কেউ আপনাকে এই প্রশ্ন করতে পারে। তো আমি আশা করব যে এরপর থেকে আপনারা সেটা সুন্দর মতো বলতে পারবেন। সরি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার এখানে কয় ধরনের স্পিড তাহলে তৈরি হইলো? একটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, তার মানে আমাদের যে স্ট্যাটরে ম্যাগনেটিক ফ্লাক্সের স্পিড সিনক্রোনাস স্পিড এনএস, এবং আরেকটা রোটরের স্পিড। কোন স্পিডটা বেশি হবে, কোন স্পিডটা কম হবে? স্বভাবতই আমাদের স্ট্যাটর ফিল্ডের যে স্পিড সেটা বেশি হবে, এনএস,
এবং রোটরের স্পিডকে আমরা শুধু এনও বলতে পারি বা এনআরও বলতে পারি, আপনাদের যেটা ইচ্ছা। তো আমার যে সিনক্রোনাস স্পিড এবং রোটরের স্পিড, এদের মধ্যে সিনক্রোনাস স্পিডটা হচ্ছে বেশি এবং রোটরের স্পিডটা কম। কেন কম? এবং কখনো যদি এই দুইটা সমান হয়ে যায় তাহলে কি ঘটবে? এখানে মেইনলি এই রোটরের স্পিডটা কেন তৈরি হয়? রোটরের স্পিডটা তৈরি হয় সিনক্রোনাস স্পিডের সাথে তার রিলেটিভ স্পিডটা কমানোর জন্য, তাই না? তার মানে এই রোটরের স্পিডটা সবসময় চায় কি? সিনক্রোনাস স্পিডকে ধরতে চেষ্টা করে, ধরতে চায়। যদি কখনো তার সমান পরিমাণ হয়ে যায়, তাহলে তাদের দুজনের স্পিড কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। সেম হয়ে গেলে আর কোনো ফ্লাক্স কাট করবে না। এবং ফ্লাক্স কাট না করলেই এই লেনজেস ল কি আমার স্যাটিসফাই হয়ে যাচ্ছে যে তাকে একেবারেই বাধা দিয়ে শূন্যে পৌঁছায় দেওয়া। কারেন্ট, যে কারেন্ট, সেই কারেন্টকে শূন্যে পৌঁছায় দেওয়া, তাই না? তো এখন কোনো কারণে যদি এই দুইটা সমান হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? এই রোটর এবং সিনক্রোনাস স্পিডের মধ্যে কোনো আমাদের রিলেটিভ স্পিড থাকতেছে না। কোনো রিলেটিভ স্পিড যদি না থাকে, দুইজন একই স্পিডে ঘুরতেছে, কেউ কাউকে কাট করতে পারবে? পারবে না। তার মানে আমার রোটরে আর কোনো ফ্লাক্স কাট থাকবে না। রোটরে যদি ফ্লাক্স কাট না থাকে, তাহলে রোটরের ইনডিউসড ইএমএফ কি? ইনডিউসড ইএমএফ জিরো হয়ে গেল। ইনডিউসড ইএমএফ জিরো মানে কি? সেখানে কারেন্ট ফ্লো জিরো। কারেন্ট ফ্লো জিরো মানে কি? রোটরের টর্ক জিরো। রোটরের টর্ক যদি জিরো হয়, তাহলে স্বাভাবিকভাবে রোটরের স্পিড আবার কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে রোটরের স্পিড আবার যখনই কমে যাবে, তখনই তাদের মধ্যে আবার একটা রিলেটিভ স্পিড থাকবে, তখনই আবার তাকে ফ্লাক্স কাট করা শুরু করবে। যখনই আবার ফ্লাক্স কাট করবে, তখনই ইএমএফ ইনডিউস হবে, তখনই কারেন্ট ফ্লো হবে, আবার সেটা একটা টর্ক পাবে এবং আবারও সে সিনক্রোনাস স্পিডকে ধরার চেষ্টা করবে। তাহলে এভাবে তাদের মধ্যে এই ক্যাচিং আপ প্র্যাকটিসটা চলতেই থাকবে এবং কখনোই এই রোটরের স্পিড সিনক্রোনাস স্পিডকে ধরতে পারবে না। তার কারণ যদিও কখনো সমান হয়ে যায়, সেটা আবারও কমে যাবে, যেহেতু টর্ক জিরো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে সিনক্রোনাস স্পিড এবং রোটরের স্পিড সমান হয়ে গেলে ইন্ডাকশন মোটরে কি ঘটবে, এটা আপনাকে বলতে হবে। এবং এই রোটরের স্পিড কেন সিনক্রোনাস স্পিডের থেকে সবসময় কম হয়, সেটাও আপনি এখান থেকে বলতে পারেন। ওকে, এবার আসি আমরা পরের, স্লিপ। স্লিপ কি? এই স্লিপ কিন্তু ঘুম না, এটা হচ্ছে SLIP, স্লিপ। স্লিপকে আমরা এস দিয়ে প্রকাশ করি। স্লিপ হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস স্পিড এবং রোটর স্পিড। তাহলে স্লিপ কি? স্লিপ হচ্ছে আমাদের সিনক্রোনাস স্পিড এবং রোটরের স্পিডের মধ্যে যে ডিফারেন্স, সেটাকেই আমরা স্লিপ বলি। এটাকে মেইনলি পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। পার্সেন্টেজ অফ স্লিপ হচ্ছে সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ডিভাইড বাই সিনক্রোনাস স্পিড ইনটু 100%। ঠিক আছে? আমরা যদি সিম্পলি ডিফাইন করতে চাই, তাহলে এই সিনক্রোনাস স্পিড এবং রোটারি স্পিডের এই ডিফারেন্সটাকেই আমরা স্লিপ হিসেবে ডিফাইন করি। কিন্তু আমরা যখন সূত্র ডিরাইভ করি, তখন স্লিপকে আমরা পার্সেন্টেজ আকারে দেখাই এবং পার্সেন্টেজ আকারে দেখানোর জন্য আমরা এটার একটা এই ডিফারেন্স ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিডের রেশিও আকারে সেটাকে প্রকাশ করি। তাহলে এখানে সূত্রটা কি? সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ns মাইনাস n ডিভাইডেড বাই ns, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি আমাদের সিনক্রোনাস স্পিড এবং রোটর স্পিড দেয়া থাকে, তাহলে আমরা সহজেই সেখান থেকে স্লিপ বের করে নিতে পারবো। এখন কখনো স্লিপ দেওয়া আছে, আপনাকে রোটর স্পিড বের করতে বলা হয়েছে, তাহলে রোটর স্পিড আপনি এন কি পারবেন? এই এনএসটাকে এস এর সাথে গুণ করেন এবং এই এনএসটাকে এই পাশে পার করায় নিয়ে আসেন, তাহলে কি পাবেন? এন ইকুয়ালস টু পাবেন যে আপনার এনএস মাইনাস এস ইন্টু এনএস। এখানে এনএস এনএস যদি আপনি কমন নেন, তাহলে কি পাবেন? এনএস ইন্টু ওয়ান মাইনাস এস। এই যে আপনার রোটরের স্পিড বের করতে বলা হয়েছে, স্লিপ দেওয়া আছে, কিন্তু এনএস কোথা থেকে পাবেন? আমরা জানি এনএস ইকুয়ালস টু 120 এফ বাই পি। আমার যদি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি এবং মোটরের পোল নাম্বার দেয়া থাকে, তাহলে সেখান থেকে আমি সিনক্রোনাস স্পিড বের করে নিতে পারবো। ঠিক আছে? তার মানে স্লিপ বের করতে চাইলে আমার সিনক্রোনাস স্পিড এবং রোটরের স্পিড জানতে হবে। আমার যদি রোটরের স্পিড ক্যালকুলেট করতে চাই, তাহলে
সিনক্রোনাস স্পিড এবং স্লিপ জানতে হবে। এবার আমাদেরকে যদি রোটরের যে কারেন্ট ফ্লো হচ্ছে, রোটরের যে কারেন্ট ফ্লো হচ্ছে তারও কি একটা থাকবে, একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এই রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি যদি আমাদেরকে বের করতে বলা হয়, তাহলে সেটা আমরা পাবো এখান থেকে আমরা ডিরাইভ করতে পারি যে এফ প্রাইম ইকুয়ালস টু এস ইন্টু এফ, যেখানে এফ প্রাইম হচ্ছে রোটরের ফ্রিকোয়েন্সি, রোটরের যে কারেন্ট ফ্লো হচ্ছে বা রোটরের যে ইএমএফ ইন্ডিউস হচ্ছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ প্রাইম, এবং এই এফ হচ্ছে আমাদের স্ট্যাটরে আমরা যে সাপ্লাই দিচ্ছি সেটা। তাহলে আমাদের রোটরে যদি রোটরের কারেন্টের বা রোটরের ভোল্টেজের ফ্রিকোয়েন্সি যদি আমাদেরকে বের করতে বলা হয়, তাহলে সিম্পলি আমরা স্লিপকে যদি আমাদের স্ট্যাটরের ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করি, তাহলে আমরা তার স্লিপটা পেয়ে যাব, সরি, তার ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। তাহলে এইসব সূত্র আমার কি জন্য লাগবে? এইসব সূত্র আমার দরকার হবে হচ্ছে স্লিপের রিলেটেড ম্যাথ সলভ করার জন্য। এরপরে আমাদের কিছু ম্যাথ আছে, এর পরের লেকচারে আমি সেই ম্যাথগুলা সলভ করে দেব। ওকে, এই লেকচার আমি এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।